আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি প্রথম ক্লাস 11 এর পল সায়েন্সের উপর সেকেন্ড সেমিস্টারের যে 40 নম্বর প্রশ্ন হবে তার উপর কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যেটা এটা রায়মার্টিন থেকে নেওয়া হয়েছে। মডেল কোশ্চেন পেপার 1। এই যে প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তার জন্য আমি যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে তোমাদের অনেক হেল্প হতে পারে। প্রথম প্রশ্ন, অধ্যাপক হল্যান্ডের মতে আইনের প্রধান উৎসগুলি কি কি? এই উৎসগুলির মধ্যে আইনের প্রাচীনতম উৎস কোনটি? অথবা দেওয়া আছে স্বাভাবিক স্বাধীনতা বলতে কি বোঝায়? তো অ্যান্সারটা তোমরা দেখো। হল্যান্ড বলেছেন যে প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়নীতি ও আইনসভাকে আইনের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন। ওর সঙ্গে অথবা যেটা ছিল সেটা হচ্ছে প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। তাহলে বুঝতে পেরেছো তোমাদের প্রথম অ্যান্সারটা। এবারে দেখো দ্বিতীয় অ্যান্সারটা, অথবা দিয়ে যেটা ছিল স্বাভাবিক স্বাধীনতা বলতে কি বোঝায়? তা স্বাভাবিক স্বাধীনতা বলতে এই যে উত্তরটা লেখা আছে, সামাজিক চুক্তি ও মতবাদের রাষ্ট্র দার্শনিকগণ স্বাভাবিক বা প্রাকৃতিক স্বাধীনতার ধারণা প্রচার করেন। তাদের মতে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ বাস করত প্রকৃতির রাজ্যে, এবং তখন প্রকৃতির নিয়ম মেনে সে যে অবাধ স্বাধীনতা ভোগ করত তাকেই স্বাভাবিক স্বাধীনতা বলে চিহ্নিত করা হয়। এই স্বাধীনতার ধারণা অনুযায়ী ব্যক্তি জন্মসূত্রে স্বাধীনতার অধিকারী। 2 নম্বর প্রশ্ন, স্তালিনের মতে জাতি বলতে কি বোঝায়? তা এটার অ্যান্সারটা দেখো। স্তালিনের মতে জাতি হলো ঐতিহাসিকভাবে গঠিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের ভাষা, বাসস্থান, অর্থনৈতিক জীবনযাপন, মানসিক গঠন ও এক, এবং এই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। 2 নম্বর দাগের অথবা দিয়ে যেটা আছে সেটা ভৌগোলিক ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলে মনে করা হয় না কেন? তা অথবা দিয়ে যে প্রশ্নটার উত্তর দেওয়া আছে সেটা তোমাদের সামনে নিয়ে আসছি আমি। উত্তরটা হবে, তবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা ভৌগোলিক ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলে মনে করেন না, কারণ তাদের মধ্যে একই ভূখণ্ডে বসবাস করলেই কোনো জনগোষ্ঠীর মধ্যে গভীর ঐক্যবোধ তৈরি হবে, আর এই একই ভূখণ্ডে বসবাস না করলে ঐক্যবোধ তৈরি হবে না। তার কোনো বাধ্যবাধকতা নেই, কারণ ভৌগোলিক ঐক্য ছাড়াও জাতীয় জনসমাজ গড়ে উঠতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় 1948 খ্রিস্টাব্দে ইসরায়েল নামক রাষ্ট্রটির জন্মের আগে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বসবাস করত। তা সত্ত্বেও তাদের মধ্যে যে গভীর ঐক্যবোধ লক্ষ্য করা গেছে, যার প্রেক্ষিতে তারা একটি জাতীয় জনসমাজে পরিণত হয়েছিল। অন্যদিকে একই ভূখণ্ডে বসবাস করা সত্ত্বেও ইরাক, ইরান, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক অনৈক্য পরিলক্ষিত হয়। এরপর এই 3 নম্বর প্রশ্নটা দেখো তোমরা। বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি লেখো। তোমরা দেখো এই যে আব্রাহাম লিঙ্কনের প্রদত্ত সংজ্ঞা যেটা দেওয়া আছে, কি বলেছে? মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র সম্বন্ধে বহু আলোচিত সংজ্ঞা দিয়েছেন। তার ভাষায় জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন পৃথিবীর বুক থেকে ধ্বংস করা যাবে না। তার এই উক্তিটি লিঙ্কনের সূত্র নামে পরিচিত। ওকে, তাহলে এবারে
আমরা দেখছি যে 3 নম্বর দাগের অথবা দিয়ে যেটা দেওয়া আছে, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? বলেছে উপরিউক্ত সংজ্ঞাসমূহের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে কর্তৃত্ববাদ হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে আর্থসামাজিক ও রাজনৈতিক বহুত্ববাদিতার পরিবর্তে সর্বগ্রাসী একাত্মবাদী রাজনৈতিক চিন্তা প্রাধান্য পায়, যা ব্যক্তি অধিকার, স্বাধীনতা ও গণতান্ত্রিক রীতিনীতির বিরোধী। বুঝতে পেরেছ? এরপর দেখো তোমরা 4 নম্বর দাগের বলেছে ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে। তাহলে আমরা দেখে নিই। তাহলে এখানে বলেছে যে বর্তমানে সংবিধানের 3য় অধ্যায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু 12 থেকে 32 নম্বর ধারায় কিন্তু মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। সেগুলো কি কি? এই যে 14 থেকে দেওয়া আছে, 14 থেকে 18 হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার 29 থেকে 30 নম্বর, আর সাংবিধানিক প্রতিবেদনের অধিকার সেটা 32 থেকে 226 নম্বর। বুঝতে পেরেছ? এরপর দেখো 4 নম্বরের অথবা দেওয়া আছে অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত 2টি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। এখানে দেওয়া আছে আর্থসামাজিক এই যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2টি নির্দেশমূলক নীতি। 1 নম্বর বলবো আমরা, রাষ্ট্র এমন একটি সামাজিক ব্যবস্থা গঠনে সচেষ্ট হবে যেখানে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর, বেকার, বার্ধক্য ও অসুস্থ অবস্থায় নাগরিকদের সাহায্য করা, উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করা ও প্রসূতিদের স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করার জন্য রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এরপর দেখো 5 নম্বর দাগের ফার্স্ট পাস্ট অফ দ্য পোস্ট ব্যবস্থা কেন ছোট ও সংখ্যালঘু দলগুলির পক্ষে অনুপযুক্ত? তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে সেটা আমরা দেখব। তাহলে উত্তরটা হবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা 2টি অসুবিধা রয়েছে। সেইগুলি হলো এক নম্বর, সংখ্যালঘু মতামতের গুরুত্বহীনতা। তাহলে বলছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থায় যেহেতু বিজয়ীরাই যাবতীয় ক্ষমতা লাভ করে, সেহেতু এই পদ্ধতিতে সংখ্যালঘু মতামতের যথেষ্ট পরিমাণ প্রতিনিধিত্ব থাকে না, বা অন্য ভাষায় বলা যায় তাদের মতামতকে অস্বীকার করা হয়। ভোটের শতাংশে সামান্য পার্থক্যই আসন লাভে ব্যাহত অসমতার সৃষ্টি করে, ফলে ভিন্ন মতগুলি প্রকাশের জায়গা সীমিত হয়ে পড়ে। 2 নম্বর, আঞ্চলিকতাবাদ। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিটি আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে উৎসাহ প্রদান করে, যা অখণ্ড রাজনৈতিক ব্যবস্থা গঠনের পরিবর্তে খণ্ডিত রাজনীতির দিকে পরিচালিত করতে পারে এবং জাতীয় সমস্যার পরিবর্তে আঞ্চলিকতাবাদের উপর গুরুত্ব আরোপ করতে পারে। 5 নম্বর দাগের অথবা যেটা দেওয়া আছে, বলেছে যে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের দ্বারা কার দ্বারা নিযুক্ত ও অপসারিত হন? তাহলে আমরা জানি যে মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা এবং অপসারিত হন রাষ্ট্রপতির দ্বারা, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট পার্লামেন্টের কাছে অনুমতি নিয়ে তারপর কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারে। তাহলে আমরা তাহলে দেখে নিই এই যে অপসারণ পদ্ধতিটা। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে তার পদ থেকে অপসারণ করা যায়। সেটা হচ্ছে 324-এর 5 নম্বর ধারায়। এই পদ্ধতিটি হলো পার্লামেন্টের উভয় কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ও ভোট দানকারী সদস্যদের 2/3 সদস্যের সমর্থন যদি মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়, তাহলে ওই প্রস্তাবের ভিত্তিতেই রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমপিচমেন্ট পদ্ধতিতে সেটা গ্রহণ করা হয়। আর কি বলেছে যে পার্লামেন্টের উভয় কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সদস্যের সমর্থন অবশ্যই দরকার। এরপর আমি তোমাদের সামনে 2 নম্বরের মানে দুইয়ের দাগের মোট 3টি প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নের মান 4 নম্বর। এই 2 দাগের প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন বলেছে কখন থেকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটি প্রচারিত হয় এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ও বিপক্ষে 3টি করে যুক্তি লেখো, অথবা ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য লেখো। এই সমস্ত প্রশ্নগুলো আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কমেন্টে তোমরা তোমাদের মতামতটা অবশ্যই বলবে, আমি সেগুলো অবশ্যই চেক করব এবং যদি কোথাও যদি ভুল যদি হয়ে থাকে তাহলে আমি সেগুলো ঠিক করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা দেখি উত্তরটা কি হবে। তাহলে অ্যান্সারটা হবে 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ড দ্বিখণ্ডিত হওয়ার প্রেক্ষিতে দুর্বল জাতিগুলি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের ধারণাটি বিশ্ব রাজনীতিতে বিশেষ গুরুত্ব পায়। বুঝতে পেরেছ? এরপর যেটা বলেছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে বলেছে। তাহলে আমরা এই যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি নিয়ে এসেছি। যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী এবং রাষ্ট্রনেতাগণ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে মত প্রকাশ করেছেন তারা হলেন জন স্টুয়ার্ট মিল, উড্রো উইলসন, বার্নার্ড রাসেল, ব্রাইস ম্যাকাইভার, লেনিন, কার্ল কাউটস্কি, এরা সবাই। এবার পক্ষে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে, 1 নম্বর হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের উপযোগী। তাহলে 1 নম্বর বলেছে গণতন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ক্ষেত্রে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতিটি বিশেষ উপযোগী। জন স্টুয়ার্ট মিল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেছিলেন স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তার মতে বহুজাতিক রাষ্ট্রে অপেক্ষাকৃত ছোট জাতিগোষ্ঠী সরকার গঠনের কোনো সুযোগ পায় না, ফলে তাদের গণতন্ত্রের অধিকার কার্যকর করার কোনো সুযোগ থাকে না। সে কারণে বলা যায় জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের নীতিটি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ উপযোগী। 2 নম্বর সংখ্যালঘু সমস্যার সমাধান। এক জাতি এক রাষ্ট্র নীতিটি প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘু দুর্বল জাতিগুলির ওপর সবল জাতিগুলির অত্যাচার ও শোষণের পথ বন্ধ হবে। উড্রো উইলসনের মতে এক জাতি এক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যার সমাধান হবে, কারণ পৃথক পৃথক জাতীয় জনসমাজের জন্য পৃথক পৃথক রাষ্ট্র থাকলে সংখ্যালঘু সম্প্রদায় তার আত্মবিকাশের সুযোগ পাবে, ফলে বিশ্বে সংখ্যালঘু সমস্যার সমাধান হবে। 3 নম্বর সংস্কৃতি ও জীবনধারার বিকাশের সহায়ক। তাহলে বলেছে প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকলে প্রত্যেকটি জাতিসত্তার স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনধারা এবং গুণাবলী বিকাশের সুযোগ থাকে। বহুজাতি রাষ্ট্রে মূলত একটি জাতিগোষ্ঠীর প্রাধান্য পরিলক্ষিত হয়, ফলে ছোট জাতিগুলির বিকাশ সেক্ষেত্রে ব্যাহত হয়। 4 নম্বর যুদ্ধের আশঙ্কা হ্রাস পায়। প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিলে বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও বৈরিতার অবস্থান হবে, ফলে বিশ্বে যুদ্ধের আশঙ্কা হ্রাস পাবে এবং জাতি রাষ্ট্রগুলোর মধ্যে মৈত্রী ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে। উড্রো উইলসনের মতে প্রত্যেক জাতির স্বাধীনতা মেনে নিলে বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত হবে। 5 নম্বর দেওয়া আছে নৈতিক দিক থেকে সমর্থনীয়। বহু জাতিভিত্তিক রাষ্ট্র সংখ্যালঘু দুর্বল জাতিগুলিকে সবল জাতিগুলির নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু নৈতিকতার দিক থেকে তা কোনোভাবেই সমর্থনীয় নয়। বার্ট্রান্ড রাসেল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে নৈতিক কারণে সমর্থন করেছিলেন। তার মতে একটি জাতীয় জনসমাজকে নিজের সরকার গঠন করতে না দিয়ে অন্য জাতির জনসমাজের অধীনে থাকতে বাধ্য করা আরেকজন নারীকে সে যাকে ঘৃণা করে এমন পুরুষকে বিয়ে করতে বাধ্য করা একই ব্যাপার। এটা কে বলেছে? এটা বার্নার্ড রাসেল। তাহলে এগুলো সব পক্ষে। এবারে বিপক্ষে দেখো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তিগুলি। আমার মতে যে সমস্ত
যেটা এই যে 6 নম্বর থেকে দিয়েছি, যাতে তোমাদের এগুলো সুবিধা হয় মানে জানতে। দেখো এখানে বলেছে উগ্র জাতীয়তাবাদের জন্মদান। তাহলে জাতির আত্মীয়ত অধিকারের বিরুদ্ধে বিরুদ্ধে একটি বড় অভিযোগ হলো এই তত্ত্ব উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয়, কারণ জাতিভিত্তিক রাষ্ট্র জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রশ্রয় দেয়। ইতিহাস প্রমাণ করে যে ইতালি ও জার্মানির উগ্র জাতীয়তাবাদ পরপর দুটি বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছে। প্রকৃতপক্ষে এক জাতি এক রাষ্ট্র এর ধারণা প্রভাবেই যে নাৎসিবাদ ও ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। 2 নম্বর হবে এটা আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে প্রতিবন্ধক। তাহলে জাতির আত্মীয়তার অধিকার জাতি রাষ্ট্রগুলির আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করতে পারে, যা কার্যত বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উৎসাহিত করে এবং রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করে। 3 নম্বর তোমরা এটা লিখবে ভৌগোলিক সমস্যা। ভৌগোলিক কারণে অনেকেই জাতির আত্মীয়তার অধিকারের নীতিটিকে সমালোচনা করেছেন। অনেক সময় দেখা যায় একাধিক জাতি পাশাপাশি ভৌগোলিক অঞ্চলে বসবাস করে। এদের প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা রাষ্ট্র গঠন করলে তাদের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হবে, যা রাষ্ট্রগুলির অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে। বুঝতে পেরেছ? এবারে এটা পরেরটা লিখবে জাতি রাষ্ট্রগুলির অর্থনৈতিক দুর্বলতা। এই যে জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি কার্যকর হলে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের জন্ম হবে, সেগুলি শুধুমাত্র আয়তনের দিক থেকে ক্ষুদ্র হবে তা নয়, অর্থনৈতিকভাবেও রাষ্ট্রগুলি দুর্বল হবে। তাছাড়া আত্মরক্ষার জন্য তারা যথেষ্ট শক্তিশালী হতে পারবে না। ফলে এইসব রাষ্ট্র বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রগুলির তাবেদারে পরিণত হবে। পরেরটা দেখো বৈশ্বিক ক্ষেত্রে নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। তাহলে কি বলেছে, জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি কার্যকর হলে বৈশ্বিক ক্ষেত্রে উদ্বাস্তু সমস্যা কিংবা সীমানাগত সমস্যার মতো নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে, যার ফলে সরকারের পক্ষে শাসন ব্যবস্থা পরিচালনা করা অত্যন্ত জটিল ও অসম্ভব হয়ে পড়বে। বলা যায় জাতির আত্মীয়তা অধিকারের নীতি বিশ্বশান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। পরেরটা দেখো প্রতিষ্ঠিত জাতি রাষ্ট্রগুলির সম্মুখে চ্যালেঞ্জ সৃষ্টি। তাহলে জাতির আত্মীয়তা অধিকারের স্বীকৃতি দেওয়ার বিষয়টি কোনো অঞ্চল বা গোষ্ঠীর স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবিকে উৎসাহিত করতে পারে, ফলে তা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পক্ষে এক উপযোগী পরিবেশ তৈরি করে এবং প্রতিষ্ঠিত জাতি রাষ্ট্রগুলির সম্মুখে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তাহলে বুঝতে পেরেছ এটা? তারপরে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু উপসংহারটা কিন্তু লিখবে। এরপর দেখো তোমাদের অথবা দিয়ে যে এই যে অথবাটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য লেখো। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা দেখব এখন। তোমরা নিশ্চয়ই অবশ্যই দেখতে পাচ্ছ এই যে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ সম্পর্কে তার নেতিবাচক ধারণায় উপনীত হয়েছিলেন পশ্চিমী জাতীয়তাবাদের স্বরূপ ও ফলাফল বিশ্লেষণ করে। পশ্চিমী জাতীয়তাবাদ আদর্শের অমানবিক প্রকৃতির নগ্ন বিভৎস প্রকাশ তাকে অত্যন্ত আহত, ব্যথিত ও ক্ষুব্ধ করেছিল। তার মতে পশ্চিমী জাতীয়তাবাদে প্রভুত্ব ও আধিপত্যবাদ পরিলক্ষিত হয়। এর উৎস ও কেন্দ্রে আছে বিরোধ ও প্রতিপত্তি তথা প্রাধান্য। তাই তিনি মনে করেন পশ্চিমী ইউরোপীয় ধাঁচের জাতীয়তাবাদ মানবতার আদর্শ নয়, সভ্যতার সংকট। তাহলে যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কি, জাতীয়তাবাদ হলো ব্যক্তির কি বললাম, জাতীয়তাবাদ হলো ব্যক্তির দানব মূর্তি। রবীন্দ্রনাথের মতে মানুষের অন্তঃসত্ত্বার মধ্যে দুটি রূপ লক্ষ্য করা যায়, একটি হলো ব্যক্তি স্বাতন্ত্র্য এবং অপরটি হলো ব্যক্তিত্ব। ব্যক্তি হিসেবে ব্যক্তি স্বতন্ত্র, স্বার্থান্ধ ও প্রভুত্বকামী মনোভাবাপন্ন। তার মধ্যে পশ্চিমের পুঁজিবাদী সভ্যতা এই ব্যক্তি স্বাতন্ত্র্যের উপাসক। অন্যদিকে ব্যক্তিত্বের সঙ্গে মানুষের আত্মার বিকাশ, আত্মবোধ জড়িয়ে রয়েছে, যার প্রকৃতি মহত্তর। এই ব্যক্তিত্ব
পাশ্চাত্য সংস্কৃতির আদর্শ। রবীন্দ্রনাথের মধ্যে জাতীয়তাবাদ হলো ব্যক্তির দানব মূর্তি। তারপর পয়েন্ট, জাতি নিজেই জাতির বড় শত্রু। এখানে লিখবে রবীন্দ্রনাথের মধ্যে জাতীয়তাবাদ এক নিষ্ঠুর ও মূর্তিমান অশুভ শক্তি। সংঘাত ও দেশ বিজয়ের ভাবনায় পশ্চিমী জাতীয়তাবাদের উৎপত্তিস্থলে এবং কেন্দ্রে বর্তমান এই জাতীয়তাবাদের অন্তরালে লুকিয়ে আছে এক মেকি মূল সত্য। তা হলো জাতি নিজেই জাতির পক্ষে অকল্যাণকর। তার মতে জাতি নিজেই জাতির সবচেয়ে বড় শত্রু। পরের পয়েন্টটা বলেছে জাতীয়তাবাদ মানবিকতা বিরোধী। রবীন্দ্রনাথ নেশন কথাটির মধ্যে পশ্চিমের সাম্রাজ্যবাদী শোষণেরও এই প্রেক্ষিতে তিনি নেশনকে নিষ্ঠুর দানব বলে অভিহিত করেছেন। এই নিষ্ঠুর দানব চরিত্রই দরিদ্র দুর্বল পরাধীন জাতিগুলিকে হিংসার যুপকাষ্টে বলি দেওয়ার ব্যবস্থা করে, সমগ্র পৃথিবীকে গ্রাস করার উদ্গ্র বাসনা লালন পালন করে, পোষণ করে। সে কারণে তিনি জাতীয়তাবাদকে মানবতাবাদের শত্রু, মানবিকতাবাদ বিরোধী বলে অভিহিত করেছেন। পরের পয়েন্ট, জাতীয়তাবাদ মানুষের আধ্যাত্মিক ভাব প্রবণতাকে প্রতিহত করে। রবীন্দ্রনাথের মতে রবীন্দ্রনাথের কাছে জাতি অপেক্ষা মানুষই ছিল বড়। রবীন্দ্রনাথ মানুষের তথা জনগণের সমর্থক ও পূজারী ছিলেন, জাতির পূজারী ছিলেন না। তিনি ভারতের মানুষের আধ্যাত্মিক শক্তির পুনরুদ্ধারে বিশ্বাসী ছিলেন। তিনি জাতিকে অযৌক্তিকভাবে পূজা করার বা ভক্তির করার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। জাতীয়তাবাদের প্রতি গভীর অনুরক্ত মানুষকে নেশাগ্রস্ত করে তোলে, মানুষের চিন্তা শক্তিকে নষ্ট করে দেয়। সংকীর্ণ জাতীয়তাবাদ মানুষের আধ্যাত্মিক প্রবণতাকে প্রতিহত করে থাকে। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা লিখবে। এরপর দেখো তোমরা 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ভারতের সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা আছে। আমরা আগেই বলেছি যে 12 থেকে 32 নম্বর ধারায়। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারণাটির সংক্ষেপে আলোচনা করো। তাহলে এই যে প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। তা তোমরা এবারে দেখতে পাচ্ছ উত্তরটা, ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার যেটা বললাম 14 থেকে 18 নম্বর ধারায়। আর মৌলিক অধিকার কিন্তু 6 প্রকার রয়েছে মৌলিক অধিকার ভারতের নাগরিকদের। সাম্যের অধিকারটি এখানে বলা আছে। আর বললাম তোমাদের 12 থেকে 32 নম্বর ধারা হচ্ছে কি মৌলিক অধিকারটি লিপিবদ্ধ আছে। তাহলে সাম্যের অধিকারটি এখানে আলোচনা করা হয়েছে সংবিধানে গৃহীত সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারায়। এই যে আইনগত সাম্য প্রতিষ্ঠা, যেটা আইনের চোখে সমান অধিকার। 2 নম্বর, আইনের সমান সংরক্ষক পাওয়ার অধিকার 14 নম্বর ধারায় বলেছে। 15 নম্বর ধারায় বলেছে রাষ্ট্র কর্তৃক বৈষম্যমূলক আচরণের অনুপস্থিতি 15 নম্বর ধারায়। 16 নম্বর ধারা বলছে সরকারি চাকরির ক্ষেত্রে সাম্য। আর 17 নম্বর ধারা বলেছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। আর 18 নম্বর ধারা বলেছে খেতাব বা উপাধি বিলুপ্ত। 15 নম্বর কিন্তু বললাম তোমাদের বৈষম্যমূলক আচরণের অনুপস্থিতি। তাহলে এইটাই বলেছে সেটা 14 নম্বর ধারায় যেগুলো বললো যে আইনের চোখে সমান অধিকার। এই ধারণাটি যে প্রখ্যাত ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ ডাইসির আইনের অনুশাসনের তত্ত্ব অনুসারে রচিত হয়েছে। এর অর্থ আইনের চোখে সবাই সমান, সকলেই নিজের সকল কাজের জন্য। তা তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো তোমরা অবশ্যই লিখবে। 15 নম্বর 14 নম্বর ধারায় তোমাদের যেরকম খুশি, আমার মতে এই সংক্ষেপে লিখলেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে। আর তোমরা অনেকে যদি বলো বিস্তারিতভাবে লিখবে, তাহলে এই যে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকেও লিখতে পারো। দেখতে পাচ্ছ তো যে 15 নম্বর ধারা কি বলে দেওয়া আছে। 15 নম্বর ধারা একটু এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছে, 14 নম্বর ধারায় বলে দিয়েছে। তাহলে 15 নম্বর ধারায় দেখতে পাচ্ছি এখানে যে কোনো নাগরিককে দোকান, পাবলিক রেস্তোরাঁ, হোটেল, প্রমোদ স্থান, সরকারি অর্থে নির্মিত বা রক্ষিত কোনো কূপ বা স্নানের ঘাট বা রাস্তা ব্যবহার করার থেকে বঞ্চিত করা যাবে না। তারপর যে সরকারি চাকরির অধিকার 16 নম্বর ধারায় যেটা দেওয়া আছে এখানে বলেছে এমনকি নিয়োগের ক্ষেত্রে যে বদলি, পদোন্নতি, পেনশন প্রভৃতি ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এটা 16-র 2 নম্বর ধারা বলেছে। এবারে 17 নম্বর ধারা বলেছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। তাহলে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার
এটা 1955 খ্রিস্টাব্দে পাস করা হয়। পৌর অধিকার রক্ষার আইনের রূপে ব্যবহৃত হয় সেটা। অস্পৃশ্যতা যেটা যে ছোঁয়াচি, যেটা এই যে একজন অপরজনকে ধরলেই সঙ্গে সঙ্গে স্নান করা, তারপর হচ্ছে গঙ্গা জল ছেটানো, তারপর হচ্ছে কোনো পাতকুয়ো থেকে কেউ যদি জল যদি খায় তাহলে সেই পাতকুয়ো থেকে আর জল খাবে না। এই যে অস্পৃশ্যতার বিরুদ্ধে যে অধিকার, এটা 17 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 18 নম্বর ধারায় বলেছে এবারে খেতাব বা উপাধি বিলুপ্তি। এই যে অনেকে শিক্ষা, এই যে খেতাবগুলো যে নেওয়া হয় বিদেশ থেকে, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয় না। বুঝতে পেরেছে? খেতাব বা উপাধির বিলুপ্তি। 18 1 নম্বর ধারায় বলা হয়েছে সামরিক এবং শিক্ষাগত খেতাব ছাড়া রাষ্ট্র তার নাগরিকতা অর্জনের ক্ষেত্রে অন্যান্য খেতাব গ্রহণ করবে না। এই যেখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, ভারতবর্ষের নাগরিক নয় অথচ ভারত সরকারের অধীনস্থ কোনো লাভজনক পদে অধিষ্ঠিত এমন কোনো ব্যক্তি রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত বৈদেশিক রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কোনো উপাধি গ্রহণ কিংবা কোনো বেতন ভাতা বা কোনো পদ গ্রহণ করতে পারবে না। বুঝতে পেরেছো? এবারে মূল্যায়ন আছে, মূল্যায়নটা অবশ্যই লিখবে। এবারে কর্তব্য পালন, সেটা আমি পরের ভিডিওতে দেবো অবশ্যই। এটা আজকের মতো থাক, পরে আমি আরও বাদবাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো।